সকাল সকাল আমিরার কান্না চোটে ঘুম ভাঙলো আয়রার। ফজরের নামাজটা আদায় করা হয়নি আজ তার। যখন ঘুম ভাঙলো তখন প্রায় 6:30। আমিরা সে সময় অঝরে কাছে প্রভারের মিষ্টি রৌদ্রের সাথে পক্ষীগোত্রের সুশ্রীম স্বরে প্রতিধ্বনিত কর্ণকুহুরে ভেসে আসতে কোমর, অর্থাৎ আমিষার কেটেছে। আমিরার প্রণোদনতন্দ্রের ব্যাঘাত ঘটল, ফলস্বরূপ সে উঠে বসলো ঘুম চোখে, দুহাত মেলে। আমিরাকে যেই না নিজের বাহুবন্ধনে মাতৃস্নেহ জড়িয়ে নিতে যাবে, অমনি আয়রার উপলব্ধিত হলো ছোট্ট ছট্টাতির শরীরের উষ্ণতা তুলনামূলক এবং স্বাভাবিকের তুলনায় অধিক। সাথে সাথে মাতৃমন উৎকণ্ঠায় ভরে উঠল। আমিরাকে কোলে নেওয়ার পাশাপাশি তার আদলে নেমে এলো বিষাদারের ছায়া। সে মিনমিন করে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে আওড়ালো, হে আল্লাহ, মেয়েটার এত জ্বর কিভাবে হয়ে গেল হুট করে। অতঃপর প্রণন্দয় আমিরার উদ্দেশ্যে সে বাক্য ছুড়ল, আম্মু, আম্মু জানে, এই তো আম্মু এখানে, কাঁদো না আম্মু। সে আমিরাকে কোলে তুলে শান্ত করার চেষ্টা করলো, নির্ঘম হলো। আমিরা বাহুক্ষণ যাবৎ কাঁদছে, যার দারুণ তার নরম কায়দায় ফর্সা গাল দুটো ইতিমধ্যে ছেড়ে গিলেছে তার আভার আস্তরণে ভাজে। নাকের পাতলা হয়েছে রক্তিম, চোখ দুটো অবস্থা নাজেহাল। এমন অবস্থায় আয়রার নজর গেল পাশের মেঝেতে গুটিয়ে থাকা জুনাইদের প্রাণী। ধবধবে বিছানার উপরিভাগে মাথা নুয়ে বিভোর নিদ্রায় মগ্ন, কেশ রাশি ছোট কিছুটা উন্মুক্ত হয়ে কপালে আশেপাশে উপচে পড়েছে। মাথার নিচে দুহাত গোড়ানো, গম্ভীর্যতায় ভরপুর আদলে আদুরে আদুরে ভাব, বুঝে রাখা আখিদ্বয়ের দীর্ঘ এবং গণপাল্লাদ্বয়। আয়রা আশ্চর্য হলো, দম্ভিত একই পুরুষ একইভাবে মেঝেতে লুটিয়ে কেন পড়ে রয়েছে। তার কপালে ভাঁজ পড়লো। সে হাত দুলিয়ে আমিরাকে শান্ত করতে করতে এক ঝলক জুনাইদের সুরি মুখপ্রাণ নিয়ে নজর বলিষ্ঠ করলো বিস্মিত চিত্রে, যেন সে উদ্ঘটনা করতে চাইছে এমন বকে যাওয়া পুরুষের হঠাৎ মেঝেতে শুয়ে থাকা রহস্য। আমিরা প্রনন্দ চিকন বাচ্চা মশুর ইতিমধ্যে জুনাইদের স্পন্দ ভেদ করলো, মস্তিষ্কে পৌঁছে গিয়েছে, যা আপাতত তার প্রতিটি নিউরনকে জাগ্রত করেছে। ফলস্বরূপ তার কাঁচা ঘুম ভেঙে গেল মুহূর্তের মাঝে। আদো আদো নীলমণি দুটো খোঁজার চেষ্টা করলো এমন ফ্যাল ফ্যাল বাচ্চার কান্নার উৎসব। জুনাইদকে জাগ্রত হতে দেখায় নজর ঘেরালো আয়রা। পাশে যদি চোখাচোখি হয়ে যায়, যদি ভাবে সে জুনাইদের প্রাণে চেয়েছিল। জুনাইদ অনবরত কান্নার উৎস খুঁজতে গিয়ে হঠাৎ উদ্ভাবন করলো আমিরার কথা। মুহূর্তে মস্তিষ্ক তার সজাগ হলো সম্পূর্ণ রূপ। অতি সত্তা সে উঠে গেল, হাঁটুর উপর ভার রেখে শটাং হয়ে জুনাইদের ক্ষিপ্ত গতিতে উগ্র ভরা কণ্ঠে শুধালো, কি কি হয়েছে, কাঁদছ কেন এভাবে? আয়রা আমিরাকে বুকের সাথে মিশিয়ে নিতে নিতে প্রতি উত্তর করলো নিম্ন কণ্ঠে, জ্বর উঠেছে জ্বর। জুনাইদের কপালটি উচকে গেল, ভ্রুকুটি করে সে দ্বিধান্বিত স্বরে প্রশ্ন করলো, কিভাবে এলো? আমিরার মন মরা স্বরে জবাব করলো, জানি না। সম্ভবত অতিরিক্ত কান্নার ফলে। আমিরার শরীরে একদমই কান্না সহ্য করতে পারে না। অতিরিক্ত কাঁদলেই জ্বর চলে আসে। আমিরা এবার দেওয়াল ঘড়ির সময় দেখলো, 6:30 পর হয়ে গিয়েছে। হতাশ হলো না সে, নামাজটা পড়া হলো না আজ। ইস, আয়রা অপরাগত হয়ে উঠে দাঁড়ালো। আমিরাকে কোলে নিয়ে সারা কক্ষময় পায়চারি করা আরম্ভ করে দিল। তাতেও কাজ হলো না। সাধারণ বাচ্চাদের অসুখ বিসুখে তাদের ছোট্ট দেহটা অনেকটাই নাজুক হয়ে ওঠে। ফলস্বরূপ তারা সারাক্ষণই খিটখিটে হয়ে থাকে। ব্যতিক্রম নয় আমিরারও। অন্যান্য সকল অসুখে তার শান্ত রাখা গেলেও জ্বরের ঘোরে আমিরাকে শান্ত করার দুষ্কর্ম হয়ে পড়ে। জুনাইদের আমিরার কান্না দেখে উদ্গ্রীব হয়ে উঠল। শুধালো বড্ড চিন্তিত স্বরে, আমি কি ডক্টরকে কল করব? জ্বর কতটুকু এসেছে? শুড ইউ নিউ টু গো টু দ্যাট হসপিটাল? আয়রা তখন আমিরাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে পিঠে চড়া মরছে হালকা স্পর্শে। সে নিজের নিম্ন স্বর কিছুটা উঁচিয়ে দিয়ে জুনাইদের উদ্দেশ্য জানার দিল, কিছুই শুনতে পাচ্ছে না, একটু জোরে বলুন। জুনাইদ দুশ্চিন্তাগ্রস্ত হলো। সে দ্রুত ওয়াশরুমের দিকে রওনা হলো। আয়রা তার প্রাণে এক পলক আর চোখে তাকালো। তবে পলক ঝাপটানো পূর্বে জুনাইদ এসে হাজির হলো আয়রার সম্মুখে। আয়রার পথ রুখে দাঁড়াতেই আয়রা দ্বিধান্বিত আদলে নজর উঁচিয়ে রেখে রইল জুনাইদের প্রাণে। জুনাইদ মুখভঙ্গি কোনরূপ পরিবর্তনবিহীন, পুরুষ্ঠ দুহাত এগিয়ে
মেলে ধারালো আয়রার প্রাণে। আমিরার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। বেশি খারাপ লাগছে নিশ্চয় বাচ্চাটার। আয়রাকে হা করে তাকিয়ে থাকতে দেখে জুনাইদ আয়রার প্রাণে ভ্রু উঁচিয়ে ইশারায় বোঝালো, ওকে হাতে দাও। আয়রা তা বুঝে পেরে জবাব দিল, থাক, আমি পারবো সামলাতে। কিছুক্ষণ পর থেমে যাবে, আপনার খামোখা কষ্ট করতে হবে না। জুনাইদ ফিরতি কেমন অনুনয় ভরা কণ্ঠে বলে উঠল, একটু দাও, শুধু একটু ওকে দাও। ওর কান্না আমার সহ্য হচ্ছে না, খারাপ লাগছে আমার খুব, বিলিভ মি। দাপুটে গম্ভীরতায় মোরাকে অবিশিষ্ট বখাটে পুরুষ জায়ের নাই জুনাইদ শাহরিয়ার এমন উড়ায় ভকে গেল রমণী। সে তো বাস্তবেই রয়েছে, তবে এমন অষ্টম আশ্চর্য ন্যায় কাণ্ড কিভাবে ঘটে যেতে পারে জুনাইদ শাহরিয়ার অনুরোধে করছে, তাও আবার এতটা অসহায় ভঙ্গিতে। সে হতবাক না হয়ে পারে না। বাধাগত্য সে আমিরাকে জুনাইদের কোলে তুলে দিল। জুনাইদের ধীরে লয়ে ভীষণ যত্নে পাজা কোলে তুলে নিল আমিরাকে। হাঁটতে হাঁটতে সে এদিক ওদিক ঘুরপার খেতে আরম্ভ করলো। জুনাইদ কোলে নেওয়ার কিছু মুহূর্ত মাঝে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। আয়রার কোলেও যে মেয়ে এতক্ষণ কাঁদছিল, সে মেয়ে এখন জুনাইদের কোলে উঠে শান্ত হয়ে গেল। আয়রার কাছে এ যেন বিশ্বাস ও অবিশ্বাস্য কিছুই, কেননা মেয়ে তার জ্বরের ঘরে অনবরত ঘন্টার পর ঘন্টা অবধি কেঁদেছে। এমনও হয়েছে আয়রা একবেলা খেতে পারেনি, সেই ছোট্ট নাজুক তনুখানা কেবল মায়ের সন্ধিদ্ধ পড়েছিল অসহায় হয়ে তাই। অথচ এই মুহূর্তে আমিরা সম্পূর্ণ শান্ত হয়ে মাথা এলিয়ে পড়ে আছে জুনাইদের বুকে। জুনাইদ ধীরে ধীরে তাকে কোলে তুলে পায়চারি করেছে সারা ভ্রমণ। এভাবেই কিছুক্ষণ পর আমিরা সম্পূর্ণ শান্ত হয়ে পড়ল। এতে জুনাইদে কিছুটা স্বস্তি পেল যেন। জ্বরের উত্তাপে দারুণ ছোট্ট তনুখানা স্পর্শ করা দায় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে শীঘ্রই। সে চিহ্নিত আদলে অনেক কিছুই হিসেব কষে ফেলল একত্রে। আমিরাকে নিয়ে পায়চারি করতে করতেই হঠাৎ আয়রার কথা মনে হলো তার। সে আয়রার প্রাণে নজর ঘুরিয়ে তাকালো, কপাল কুঁচকে কিছু একটা ভেবে চিরাত প্রদীপ্তি কণ্ঠে আওড়ালো, এই মেয়ে যাও, ফ্রেশ হয়ে এসো। ও উঠে আর যেতে পারবে না বোধহয়। আয়রা এতক্ষণ শান্ত চোখে তাদের প্রাণে চেয়ে রইল, টনক নড়ল না তার। জুনাইদের কণ্ঠে সে সাই ঘোর হতে বেরিয়ে এলো, জবাব দিল, উঠে গেল মাঝপথে, সামলাতে পারবে। জুনাইদের কপাল আরো খানিকটা কুঁচকে উঠল। এবার বুকের মাঝে গুটিসুটি মেরে লুলিয়ে থাকা মেয়েটা প্রাণে চেয়ে দেখলো। লেচারেন তার ভীষণ মায়া যাও অসীম সমুদ্রকেও হারাতে সক্ষম। সে পুরুষটি বাচ্চা মেয়েটার দীর্ঘ পল্লব বিশ্বষ্টি আখিদয়ের ওপর নজর নিবিষ্ট করে কেমন আদরে কণ্ঠে বলে ওঠে, অন্তত আমার বুকে থেকে উঠবে না। এমন উত্তর আশা মুখ ছিল মোটেও আয়রার নিকট। সে কিছুটা হতবাক হলো, পরক্ষণে অগোচরে নিজের হাসিটুকু বিসর্জন দিল। অজান্তে হেসে ফেলল সে। জুনাইদ অবশ্য কথাটি মন্দ বলেনি। এই মুহূর্তে যদি ফ্রেশ হয়ে আসা না হয়, পরে হয়তো সে আর যাওয়ার সুযোগটুকুও পাবে না। আয়রা জুনাইদের কথা মতো ওয়াশরুমে প্রাণে এগোয়। খোলা এলোমেলো পূর্ণবৃত্ত সাদা ওড়নার ভেতরে আড়াল করে সে আরও গভীরভাবে কদম আগিয়ে নিজের লক্ষ্যে উদ্দেশ্য পা চালায়। অথচ মাঝপথে ঘটে এক বিপত্তি। হঠাৎ করে শুকনো মেঝেতে পিছলে খেয়ে বসে রমণী। সৌভাগ্যবশত সে সময় জুনাইদ নামক পুরুষটি সেই একই স্থানে উপস্থিত ছিল, যার দারুণ বলিষ্ঠ দেহ পুরুষটি সহজেই নিজের পেশিবাহু হস্তে দ্বারা পড়ে যেতে চাওয়া রমণীকে শান্তপর্ণে আগলে নেয়। আস্তে পড়ে তার দীর্ঘদেহী এবং শক্তপোক্ত বুকটাতে। এক হাতে মেয়েটাকে সামলাতে এবং অন্য হাতে স্থির নিজে মিশিয়ে রাখে বুকের মাঝে। বুকের এক পাশে সন্তান এবং অন্য পাশে স্ত্রী। আকমাটায় মোটেও না হাসা পুরুষটি ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো অট্টহাসির শব্দ। হাসি তেড়ে বুক কাঁপছে তার। চোখ বুজে রাখা আয়রা তার ঠাহর করতে পেরে ধীরে লয়ে চোখ মেলার চেষ্টা করলো সে। এতক্ষণ যেন জান যায় যায় অবস্থা। আদলে তার ভয়ে স্পষ্ট এক ছাপ। নিজেকে জুনাইদের বক্ষে আবিষ্কার করে সে হতবাক হলো। জুনাইদের হাস্যরত আদলের কানে তাকিয়ে সে বোকা বোকা চেহারা চেয়ে রইল। ভীষণ লজ্জাও পেল। কি ভাববে এখন জুনাইদ তার ব্যাপারে? নিশ্চয় ভাববে আয়রা সাধারণভাবে চলতেও জানে না। আয়রাকে
আনমন ভাবে চেয়ে থাকতে দেখে জুনাইদ হাসি থামিয়ে বলল, মা, আমি দেখেছি আমার বুকটা বেশ পছন্দ হয়েছে। একজন জ্বরের ঘরে বুকের মাঝে পড়ে রয়েছে, আর একজন পিছলে খেয়ে সোজা এসে আমার বুকের উপরেই পড়েছে। সঙ্গে সঙ্গে লাজের লাগা হয়ে উঠল আয়রার মুখখানা। সে জুনাইদের বক্ষস্থল হতে নিজেকে ছাড়িয়ে আদুরে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক চোখ ঘুরোতে আমতা আমতা করে জবাবে বলল, আম এইখানটা কেমন যেন পিছলে ছিল। আমি দ্রুত ফ্রেশ হয়ে আসছি। জুনাইদকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়রা এক প্রকার পালিয়ে গেল। ইস, কি বিব্রতকর মুহূর্ত! এটা মোটেও আশা ছিল না তার। অথচ আয়রা শুনতে পেল না উন্মাদ বেপরোয়া পুরুষটি তার যাওয়ার পথে নজর নিবিষ্ট রেখে নিম্ন কণ্ঠে বলা শব্দগুলো। বুকে এসে পড়েছে তো পড়েছে, একেবারে বুকের ভেতর গেঁথে গিয়ে বসেছে। জুনাইদ আনমনে হাসে, অতঃপর পুনরায় নিজেকে গম্ভীরতা আড়ালে ঢেকে নেয়। সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে আয়রা ওয়াশরুম হতে। মুখখানাতে এখনো মুক্ত ঝরা ন্যায় অবশিষ্ট পানির কর্ণসমূহ ঝলমল করেছে। সে আশেপাশে নজর বোলাতেই চমকে উঠল। আশেপাশে কেউ নেই। জুনাইদ আবার কোথায় গেল? আয়রার চারপাশে তাকে দেখালো না। কপালে ভাঁজ পড়ল তার। বাহিরে গিয়েছে হয়তো। আয়রা দ্রুত পায়ে হাত মুছতে থাকা ভেজা টাওয়ালটি নিয়ে বেলকনির দিকে এগিয়ে গেল। বাহিরটা আপাতত সম্পূর্ণ উত্তাপ্ত। কারোদ্রেক উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ধরণীতে। প্রভাতে অধিক সময় না গড়ালেও সকাল মিষ্টি রৌদ্র দিয়ে গিয়ে ধীরে ধীরে তার পরিণত হচ্ছে উষ্ণতায়। সে বেলকুনিতে গিয়ে টাওয়ালটি সরিয়ে দেওয়ার পূর্বে রমণী নজর গেল নিচে থাকা পুরুষটির প্রাণে। রৌদ্রতাপ্তে পুরুষটি অতি ফর্সা শরীর চিকচিক করেছে মরুভূমির বালুকণা ন্যায়, অথচ অন্ধকার আকাশে তদকারেজির ন্যায় কোলে তার একটি বাচ্চা, যার পরনে হাতা কাটা আকাশি রঙের একটি ফ্রক। পুরুষটির ঘামে চিকচিক করা গর্দ হতে শীতল ধরাস্রোতে বয়ে চলেছে। তবু ওই সে কড়া রোদ্দুরে দাঁড়িয়ে জুনাইদের বেলকনির দিকটায় হাতে সাহেরিয়ান কুঞ্জের ব্যাকয়ার্ড, অথচ বাগান সাইডটি সম্পূর্ণ দৃশ্যমান। অনায়াসে ফুলে ভরা বড় বাগানটি পর্যবেক্ষণ করা যায়। আয়রা খানিকটা সময় থোয়া মেরে চেয়ে রইল ওদের প্রাণে। হাসি ফুটানো গোটানো আধা যুগলের কিনারায় মনে মনে আওড়ালো, উফ, আপনি ততটাও খারাপ নয় যতটা আমার ধারণাতে কি ছিল। বকাটে পুরুষ সে এসবের জন্য এক এম এবং একমাত্র খোদা তাআলার নিকট শেকর করলেন। পৃথিবী যা কিছু রয় এবং ঘটে তার কারণে। আয়রার জীবনের সকল পরিবর্তন এই নিয়মের ব্যতিক্রম নয়। জীবনের প্রতিটি স্তরে সকল বান্দার উচিত আল্লাহ তাআলার নিকট শুকরিয়া করা। এটি আয়রার ভীষণভাবে মানে। সে হিসেবে ধরে সে মিনমিনে আওড়ালো, শকর আল্লাহ। অতঃপর টাওয়ালটি শুকাতে দিয়ে বেরিয়ে আসলো সে বিশাল বিলাসবহুল কক্ষটি হতে। ধীরে পদক্ষেপ নিচে ড্রয়িং রুমে নেমে এলো। আসমানি ডাইনিং টেবিলে দেখা মিল সৈয়দ রুহানির। সে ব্রেকফাস্ট সারছে। সামনে এমহাত সাহেরিয়া। আয়রা নিজের মাথা কাপড় ভালোভাবে গুটিয়ে সামনে এগিয়ে গেল। ডাইনিংয়ে কাছাকাছি এগোতেই সে সালাম দিল শ্বশুর শাশুড়িকে। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম আম্মু। এমহাত সাহেরিয়া মুচকি হেসে পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু। সৈয়দ রুহানি হাস্যকর মুখে সালামের ফিরতি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম আয়রা। তিনি আরও যোগ করলেন, এসো পাশে এসে বসো। আয়রা আমতা আমতা করলো খানিক, অবশেষে বলে ফেললো, আম্মু, আমির এখানে একটা জ্বর হয়েছে, তাই একটু আসতে দেরি হয়ে গিয়েছে। দুপুরের রান্নাটুকু আমি সরাসরি সেরে ফেলবো। সাহেরিয়া কুঞ্জে তেমন কোনো সার্ভেন্ট রাখা নেই বাকিদের মতো। সৈয়দ রুহানি এবং এমহাত সাহেরিয়া উভয়ে নিজের কাজ নিজেই করে খাওয়াকে অধিক প্রাধান্য দেন। যতদিন দেহ শক্তি আছে ততদিন অন্যের উপর নির্ভর হয়ে লাভ কি। সৈয়দ রুহানি পাউরুটি মুখে দিতে জবাবে বলেন, পাশে এসে বসো। আমরা কি কৈফিয়ত চেয়েছি? দুপুরের রান্না তুমি একা করবে কেন? আমরা একসাথে করব। এখন এসো নাস্তা করো। আমিরা তো জুনাইদের কাছে, ওই সুযোগে নাস্তা করে যাও। আয়রা কিছুটা অপ্রস্তুত হলো। ফের আমতা আমতা করে জবাব দিল, মানে আম্মু, উনি সহ আসুক, আমিরাকে খাওয়ানো হয়নি।
তাই আপনারা নাস্তা করে নিন, আমি ওদের জন্য অপেক্ষা করছি। সৈয়দ রুহানি এবং এমহাদ সাহেরিয়া খাওয়া থামিয়ে দিলেন, একে অপরের প্রাণে তাকালেন সরাসরি, চোখাচোখি হতেই মুখটুকু অগোচরে হাসলেন দুজনই। সৈয়দ রুহানি তা লুকিয়ে নরম সুরে জবাবে বলেন, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মাঝে সেখানে জুনাইদ এসে হাজির হলো, ঘুমে নেওয়া বাজে ব্যবস্থা। আমিরার জ্বরের জন্য অবশ্য রোদে গিয়ে দাঁড়িয়েছিল খানিকক্ষণ, তবে এমন অবস্থা হবে জানা ছিল না। আমিরা তখন তার ঘাড়ে, জ্বর বোধহয় কিছুটা কমেছে, জেগে আছে বাচ্চাটা, চোখ দুটো খুলে রাখা, নেতিয়ে গিয়েছে কেমন যেন। জুনাইদা আসছে, সৈয়দ রুহানি এবং এমহাদ সাহিরিয়া উঠে গেলেন কায়দার করে। ছেলে মেয়ে দুজনকে একা রাখাটাও অনুচিত হবে না, সদ্য বিয়ে করেছে, অবশ্য তাদের স্পেস দেওয়াটা জরুরি। তারা উঠে সিঁড়ির দিকে অর্থাৎ দোতলার দিকে এগিয়ে গেলে যেতে যেতে এমহাদ সাহিরিয়া শুধালেন, কি বুঝলে? সৈয়দ রুহানি মৃদু হেসে জবাব বললেন, বুঝলাম ছেলে আপনার মতোই হয়েছে, আমার মতো মোটেও না। আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি। সৈয়দ রুহানি বোধহয় কপাল চাপটালেন, বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা, এমন কথা। বুড়ো বয়সে আপনার ভীমরতি আর গেল না। এমহাদ সাহেরিয়া নিঃশব্দে হাসলেন, জবাব দিলেন না। সৈয়দ রুহানি ফের বলেন, জুনাইদের বাচ্চা পছন্দ করে না, অথচ এখন দেখুন সবই খোদার রহমত। তা যা বলেছো, আয়রার মতো মেয়েটার জীবন নষ্ট হবে ভেবেছিলাম, আমিও তাই ভেবেছিলাম কিছুটা। তবে ভাগ্য রেখা দেখুন, আয়রাকে আমার ছেলের জন্য পছন্দ করেছিলাম, অথচ তখন সে বিবাহিত ছিল। এখন এখন সে আমার বাড়ির বউ। খোদা খেল সবই বুঝলে তা দিবি যান। সৈয়দ রুহানি নিঃশব্দে হাসলেন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তাকদীর চলবে।